সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পাকশিয়া আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। আমাদের নবীন ছাত্রছাত্রী শিক্ষার্থী, করোনা কাল চলছে, একটা সংকটের কাল সারা পৃথিবীময়। আজকে তোমাদের সামনে ধরো তোমরা বসে থাকবে, সামনে তোমাদের উচ্ছ্বসিত চোখ, মুখ, আবেগ, তোমাদের সব কিছু দেখব, তোমরা আমাদের দেখবে। একাদশে যারা ভর্তি হয় তারা তারুণ্যে ভরপুর, উজ্জীবিত এক ঝাঁক তরুণ তরুণী। এ যাবৎকাল যেটা হচ্ছে, কিন্তু আমরা জানি যে করোনা এমন একটা সংকট সৃষ্টি করেছে যে কারণে আমরা অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। আমি নিজের পরিচয় দিই, আমি শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। দীর্ঘ প্রায় 25টি বছর আমি এখানে বাংলা বিষয়ে পড়িয়ে আসছি। হাজার হাজার ছেলে মেয়ে আমাদের হাত দিয়ে তারা পার হয়ে গেছে। তোমরা যারা নবীন আসছিলে, মনের ভিতরে প্রত্যাশা ছিল তোমরা সামনে থাকবে, আমরা ক্লাস নেব। কিন্তু এমনই পরিস্থিতির শিকার, তোমরা হয়তো আমাকে অনেকেই দেখোনি, তোমাদের অনেককেই আমি দেখিনি। যেহেতু সরকার বলেছে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে হবে, সেই ধারাবাহিকতা পাকশিয়া আইডিয়াল কলেজ অব্যাহত রেখেছে। আজকে তোমাদের যারা এসএসসি পাশ করে একাদশে ভর্তি হয়েছ তাদের ক্লাস। তোমরা যারা একাদশে ভর্তি হয়েছ পাকশিয়া আইডিয়াল কলেজে, আমার পক্ষ থেকে তোমাদের উষ্ণ অভিনন্দন, সুস্বাগতম। তোমরা বাংলা সাহিত্যের জানো, ফার্স্ট পেপার মানে প্রথম পত্র, দ্বিতীয় পত্র আর নৈর্ব্যক্তিক এই জুড়ে থাকে 100 মার্ক, আর দ্বিতীয় পত্রে থাকে 100 মার্ক। বিগত দিন যাদেরকে পড়িয়েছি তাদের সিলেবাস কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। নতুন করে সিলেবাস চেঞ্জ হয়েছে, পুরনো বই কিন্তু চলবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখলাম আমি সিলেবাসের নতুন যেটা হয়েছে, বইয়ের নাম সাহিত্য পাঠ, গদ্য কবিতা। এই বইটা তোমরা অবিলম্বে সংগ্রহ করে সিলেবাস অনুসারে কবিতা, গল্প, প্রবন্ধ যেগুলো আছে তোমরা এগুলো পড়াও শুরু করো। আর পুরনো মানে গত শিক্ষাবর্ষের যারা পড়েছে সেই বই কিন্তু অচল। আমি দেখলাম কবিতার ক্ষেত্রে 5টি কবিতা চেঞ্জ করা হয়েছে, অনেক। মোট তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রায় 24টা গদ্য আর পদ্য মিলে তোমাদের পাঠ্য বিষয়। এর সঙ্গে তোমাদের পড়তে হবে, মানে আমি সিলেবাসের কথাটা বলছি, নবাব সিরাজদৌল্লা, সেকেন্দার আবু জাফরের নবাব সিরাজদৌল্লা, আর সৈয়দ ওয়ালিউল্লাহর হচ্ছে লাল সাল উপন্যাস। তা তোমাদের কিন্তু অনেক বোঝাটা অনেক।
কারণ তোমরা যারা এসএসসি পাশ করে আসছো, এত লোড তোমাদের কিন্তু বাংলা বিষয়ে ছিল না, এখন কিন্তু লোড অনেক গুণ বেড়ে গেছে। তোমরা সেখানে তাহলে কি বললাম, তোমরা 12টা গদ্য আর পদ্য হচ্ছে 12টা, মোট 24টা পড়তে হবে। আর উপন্যাস হচ্ছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। আর নাটক পড়তে হবে নবাব সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফরের লেখা নাটক। তাহলে উপন্যাস, নাটক, পদ্য, গদ্য মিলিয়ে হচ্ছে 100 মার্ক। এটা কিন্তু অনেক লোড। আজকে প্রথম ক্লাস, একটা কথা না বললেই নয়। অনেকে মনে করে যে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেকেন্ড ইয়ার টেক কেয়ার। তার মানে প্রথম বর্ষ কোনো কেয়ার নেই, সেকেন্ড ইয়ারে গিয়ে দ্বিতীয় বর্ষে গিয়ে দেখা যাবে কি করা যায়। কিন্তু এই তথ্য বা এই যে বিষয়টা যদি তোমরা অনেকে মনে করো, এটা কিন্তু ঠিক হবে না। যেহেতু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু লেগে থাকতে হবে, পড়তে হবে। তোমরা যারা একাদশে ভর্তি হয়েছো, এখানে কলেজে স্যারেরা ক্লাস নিচ্ছেন বিভিন্ন বিষয়ের উপরে। প্রতিটা ক্লাস তোমার কিন্তু ফলো করতে হবে, চর্চা করতে হবে। তাহলে দেখবা যে তোমাদের যখন এই যে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যখন হবে, তখন তোমার কষ্ট হবে না, যদি আমাদের সাথে সাথে তোমাদের অনুশীলনটা, পাঠ্য অনুশীলনটা চালিয়ে যাও। তা তোমাদের জন্যে ফুলেল শুভেচ্ছা, আবারও স্বাগতম। যারা পাকশি আইডিয়াল কলেজের ছাত্রছাত্রী হয়েছ, তোমাদের জন্য আবারও শুভকামনা। আমি তোমাদের সাহিত্য পাঠের যে গদ্য এবং পদ্য মানে কবিতার এখানে সিলেবাস আছে, তার মধ্য থেকে আজকে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটা এবার সংযোজন করা হয়েছে, আগে ছিল না। এইটা তোমাদের আমি পড়াবো আজকে। তোমরা জানো 19বিংশ শতাব্দীতে সেরা সাহিত্যিক, সাহিত্য সম্রাট বলা হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপাধি তিনি পেয়েছিলেন। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন সাহিত্য সম্রাট। এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের, বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত যে উপন্যাস, এটা কিন্তু তার হাত দিয়েই আমরা প্রথম পেয়েছিলাম এবং এর কৃতিত্ব তাঁরই। এবং সেই বইটির নাম কি? উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী এই উপন্যাসটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, শিল্পসম্মত উপন্যাস। রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা তার জন্ম মৃত্যু এ বিষয়ে একটু আলোচনা করি, কারণ তোমাদের নৈর্ব্যক্তিক প্রতিটা গল্প থেকে, কবিতা থেকে সেখানে তোমাদের আসে, সেখান থেকে পরীক্ষায় তোমাদের এগুলো দিতে হয়, উত্তর দিতে হয়। তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে লেখক পরিচিতি, তিনি জন্মগ্রহণ করেন 1838 খ্রিস্টাব্দে। তাহলে বঙ্কিমচন্দ্রের জন্ম কত সালে?
38 খ্রিস্টাব্দে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1838। মৃত্যুবরণ করেন 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায়। তাহলে পরীক্ষায় যদি আসে যে সাহিত্য সম্রাট কাকে বলা হয় বাংলা সাহিত্যে, বলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কত সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম? 1838 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1894 সালে। তার প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস এবং এটা প্রথম শিল্পসম্মত উপন্যাস। কে লিখেছিলেন বাংলা সাহিত্যে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মনে থাকবে? এগুলো সব বলতে হবে। তাছাড়া উপন্যাস প্রবন্ধ রচনার বাইরে তিনি বঙ্গদর্শন নামে একটা পত্রিকা তিনি সম্পাদনা প্রকাশ করতেন। তা এটা অন্যতম কীর্তি। সেই পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। কত সালে প্রকাশিত হয়? 1872 সালে। এগুলো কিন্তু আমি নৈর্ব্যক্তিক যে প্রশ্ন জ্ঞানমূলক সেগুলো আলোচনা করছি। তাহলে আমরা যদি বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত প্রকাশিত পত্রিকার নাম কি? কী হবে? বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন হচ্ছে তার উপন্যাস প্রবন্ধ লেখার বাইরে একটা অন্যতম কীর্তি। কত সালে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়? 1872 সালে। এগুলো তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। আচ্ছা, এছাড়াও তিনি তার উল্লেখযোগ্য অনেক উপন্যাস আছে, যেমন কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজ সিংহ, সীতারাম। এগুলো তার অন্যান্য বিখ্যাত উপন্যাস। আরেকটা প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ইংরেজি উপন্যাস আছে, তার নাম কি? রাজমোহনস ওয়াইফ। তার নাম কি? রাজমোহনস ওয়াইফ, রাজমোহনের স্ত্রী। এটা হচ্ছে তার ইংরেজিতে লেখা উপন্যাস। তাহলে পরীক্ষা যদি আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইংরেজি উপন্যাসের নাম কি, বলতে হবে রাজমোহনস ওয়াইফ। এছাড়া বঙ্কিমচন্দ্র দর্শন, ধর্ম, সাহিত্য, ভাষা, সামাজিক বিষয় অনেক প্রবন্ধ রচনা করেছেন। তার বিখ্যাত একটা প্রবন্ধ গ্রন্থ, সেটা হচ্ছে যেমন কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত চক্রবর্তী তার জবানিতে সমাজের যে অসঙ্গতি, সমাজের যে প্রহসন, সমাজের ধনিক শ্রেণীর কর্তৃক যারা গরিব নিরীহ মানুষের প্রতি যে অত্যাচার, বঞ্চনা, এগুলো কিন্তু কমলাকান্তের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্রই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আরেকটা কি বিষয়, সেটা হচ্ছে তিনি কত সালে বিএ পরীক্ষায়, মানে প্রথম স্নাতকদের মধ্যে তিনি প্রথম পাশ করেছিলেন? 1858 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে স্নাতক হন, বিএ পাশ করেন? মানে বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আচ্ছা,
তিনি চাকরির সূত্রে কোন পেশায় ছিলেন? তিনি চাকরির সূত্রে ছিলেন ম্যাজিস্ট্রেট। খুলনায় তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করেছেন। এবং তোমরা জানো সেই সময়ে নীলকর সাহেবদের অত্যাচার ছিল, নীল চাষ করতে হবে। এই বাংলার যারা খেটে খাওয়া মানুষ, কৃষক, চাষি, তাদের প্রতি ইংরেজরা বাধ্য করত নীল চাষ করতে। এবং এই যে একটা অন্যায়, আমার জমি আমি কি চাষ করব সেটা আমার বিষয়, কিন্তু ইংরেজরা এক শ্রেণীর ব্যবসাদার, তারা বণিক, তারা এদেশের মানুষকে নীল চাষ করতে বাধ্য করত। নীলটা কি? ওই যে কাপড়ে নীল দেয় না, রবিনসন ব্লু, এই যে নীল, এই চাষ করতে হবে, বাধ্য করত। এবং তাদের অত্যাচার অবিচার যেটা হয়েছিল তার বিরুদ্ধে বিচারক হিসেবে বঙ্কিমচন্দ্র অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। নীল চাষ করত ইংরেজরা, এবং তারা যে কৃষকদের পরে চাপিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে যারা কেস করেছে, অভিযোগ দায়ের করেছে, তিনি চমৎকারভাবে তিনি তার বিচার করতেন। এবং এখানে বিচারক হিসেবে তিনি দক্ষ ছিলেন, এটা পরিচয় তিনি রেখেছেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে মোটামুটি জানলাম। তিনি জন্মগ্রহণ করেন 1838 সালে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। তিনি স্নাতক বিএ পাশ করেন কলকাতা ইউনিভার্সিটি থেকে 1858 সালে। এবং সেই সময় যারা স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন তার ভিতরে প্রথম ব্যাচেই ছিলেন তিনি। তারপরে কি তার উল্লেখযোগ্য সাহিত্যের অবদান, সেটা হচ্ছে প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, বাংলা ভাষায় শিল্পসম্মত প্রথম উপন্যাস রচনা হয়েছিল বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে। নাম কি? দুর্গেশ নন্দিনী। বঙ্গদর্শন নামে একটি পত্রিকা তিনি প্রকাশ করেন এবং সম্পাদনা করেন। এই বঙ্গদর্শনটি প্রকাশিত হয় 1872 সালে। এবং এই পত্রিকায় অনেক সেই সময়ের বঙ্কিমচন্দ্রের সমসাময়িক বহু সাহিত্যিক, কবি, লেখক তারা অনুশীলন করার, সাহিত্যিক হওয়ার অনেক সুযোগ পেয়েছিলেন। আবার মজার বিষয়, বঙ্কিমচন্দ্র কিন্তু প্রথম কবিতা দিয়ে তিনি হাত পাকিয়েছেন, সাহিত্যের জগতে প্রবেশ করেছিলেন কবিতা লেখার মধ্য দিয়ে। এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাতে তিনি হাত পাকিয়েছেন। সংবাদ প্রভাকর সম্পাদনা করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে এবং বঙ্কিমচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন? 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায়। এই মোটামুটি বঙ্কিমের তার যে লেখক পরিচিতি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবার আসি তোমাদের যে পাঠ্য গদ্য, যেটা এটা একটা প্রবন্ধ, সে বিষয়ে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। বাঙ্গালার কেন? সেই সময় এই বাংলাকে উচ্চারণ করা হতো, পরিচিতি ছিল বাঙ্গালার বলে। এই বাঙ্গালার থেকে হয়েছে বাংলার। বাংলার বয়াকার উঙ্গ লয়াকার র, তারপরে হয়েছে বাংলা বয়াকার অনস্বার লয়াকার র, বাংলার। বুঝতে পারছো? তাহলে বাঙ্গালার কেন বলা হতো? তখন বঙ্কিমচন্দ্র যখন খুলনায় ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি লেখালেখি করেছেন, সেই সময় এই বঙ্গভূমিকে বলা হতো বাঙ্গালা, বাঙ্গালা। তারপর হয়েছে বাংলা বয়াকার উঙ্গলয়াকার, বাংলা। পরবর্তীতে এটা পরিবর্তিত হয়েছে বাংলা বয়াকার অনেশ্বর লেখা, এখন বাংলাদেশ। ওদিকে বাংলা পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের
ছিল পূর্ব পাকিস্তান, এটা হচ্ছে বাংলাদেশ, বুঝলে। আর সেই সময় তিনি যেহেতু এই প্রবন্ধটি লেখেন বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। নব্য মানে কি? নব্য মানে নতুন। লেখক দিগের প্রতি নিবেদন মানে নতুন যারা লেখক তাদের প্রতি কিছু নিবেদন, তিনি আবেদন নিবেদন করেছেন তাদের লেখার বিষয়ে। তাহলে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার কেন মনে হলো যে নতুন যারা লেখক তারা তাদের মতন করে লিখবে, তার নিবেদন করা দরকার কি, আবেদন নিবেদন করা, তাদের পরামর্শ দেওয়া দরকার কি? কারণ হচ্ছে সাহিত্য সম্রাট একটা জিনিস বুঝতে পেরেছিলেন, যারা নতুন লেখক রাইটার, এই রাইটারদের কিছু কিছু বৈশিষ্ট্য জানা দরকার। তাদের চিন্তাভাবনার কিছু কিছু পরিপক্কতা যখন আসবে, তার পেছনে কিছু যুক্তি তর্ক, তাকে উদ্বুদ্ধ করা দরকার, অনুপ্রাণিত করা দরকার। এই কারণে বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধটি লিখেছেন। কারণ নতুন লেখক যারা হয় তাদের ভিতরে অনেকের যশের লোভ থাকে, অর্থের লোভ থাকে, খ্যাতির লোভ থাকে। এই বিষয়গুলো হয় কি একজন লেখককে বিভ্রান্ত করে, তার সাহিত্য সাধনার পথ থেকে অনেকটা বিচ্যুতি ঘটে। বঙ্কিমচন্দ্র এটা খুব খেয়াল করেছিলেন। তার সমসাময়িক যে সমস্ত লেখক ছিলেন, রাইটাররা যারা নতুন, প্রতিষ্ঠিত লেখকদের জন্য তিনি কিন্তু প্রবন্ধ লেখেননি। তিনি বলছেন কি যে নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যারা নতুন লেখক তাদের প্রতি তিনি নিবেদন করেছেন। কি দেখো, এখানে তোমাদের পাঠ্য যে বিষয় আছে দেখবা 13টা বিষয়, 1 থেকে 13টা বিষয়। যদিও প্রবন্ধটা ছোট, 1, 2, 3, 4 এইভাবে এক একটা পয়েন্টস উল্লেখ করে করে তিনি বলেছেন। প্রবন্ধটি ছোট হলেও কিন্তু তার অন্তর্নিহিত যে তাৎপর্য, গুরুত্ব অনেক অনেক বেশি, যে কারণে এনসিটিভি এরা বঙ্কিমচন্দ্রের এই প্রবন্ধটি তোমাদের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে সিলেবাসের ভেতরে। আমি একটু পাঠ্য বিষয়ের ভিতরে প্রবেশ করি। তাহলে আগেই বলি যে আজকে যে প্রবন্ধটি পাঠ করব তার নাম হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই বাংলায় যারা নতুন লেখক তাদের প্রতি একটু নিবেদন করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1 নম্বর, একেবারে 1, 2, 3, 4 এইভাবে দেয়া আছে, বই খুলে দেখবা। 1 নম্বর হচ্ছে যশের জন্য লিখিবেন না। এটা কিন্তু সাধু ভাষায় লেখা। কারণ সেই সময় তোমরা জানো আমরা এখন যে উপন্যাসগুলো পড়ি, গল্প প্রবন্ধ সব চলিত ভাষায়। আর তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখতেন, বঙ্কিমচন্দ্র, ভূদেব মুখোপাধ্যায়, তারপরে শরৎচন্দ্র, বা সেই সমসাময়িক শরৎচন্দ্র আরও পরের, তারা কিন্তু সব রামনারায়ণ তর্করত্ন, এরা কিন্তু সব সাধু ভাষায় লিখতেন। সেই সময় এটাই প্রচলন ছিল খুব বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও সাধু ভাষায় লিখেছেন, আবার চলিত ভাষায়ও লিখেছেন। আচ্ছা, তা আমরা এখানে তিনি সাধু ভাষায় লিখেছেন সেই আমলে। যশের জন্য লিখিবেন না, তা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। ইনি পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন কাদের জন্যে? নতুন লেখকদের জন্যে। কি বলছেন? যশের জন্য লিখিবেন না, মানে যশের জন্য তুমি যশ পাওয়া, খ্যাতি পাওয়া, অনেক বড় হওয়া, এই উদ্দেশ্য মাথায় রেখে কখনো লিখবা না। তাহলে কি হবে? যশও হবে না, লেখাও ভালো হবে না। কি হবে? যখন তোমার লেখা ভালো হবে, যশ তোমার এমনিই চলে আসবে। বুঝা গেল? তাহলে একজন লেখক যদি মনে করে আমি যদি লেখালেখি করি আমার অনেক যশ হবে, খ্যাতি হবে, মানুষ চিনবে, বাহবা দেবে, হাততালি দেবে, প্রশংসা দেবে, এই উদ্দেশ্য নিয়ে লেখালেখি করা যাবে না।
তাহলে কি, যশের পেছনে দৌড়ানো যাবে না, যশ বা খ্যাতি। তোমার লেখার গুণগত মান যদি ভালো হয়, যশ তোমার এমনিই চলে আসবে। এটা হচ্ছে তার প্রথম পরামর্শ। তাহলে কি, যশের জন্য লিখিবেন না। তোমরা অনেক ফেম, বিখ্যাত হয়ে যাওয়া, খ্যাতি আসবে, যশ আসবে। আসলে কি, নবীন যারা নতুন লেখক, তখন আমি কি লিখছি, কেন লিখছি, কাদের জন্য লিখছি, এই বিষয়গুলো তার মাথায় থাকে। আর জানো, যে সমস্ত লেখক লেখে তার নিজস্ব একটা স্টাইল থাকে, একটা ভঙ্গি থাকে, সেইভাবে তার সে প্রকাশ করে। দেখবা যত সাহিত্যিক, সেই ইংরেজি বলো, ফার্সি বলো, আরবি বলো, হিন্দি, গুজরাটি, মারাঠি, যাই বলো, প্রতিটা লেখকের কিন্তু একটা নিজস্ব স্বকীয়তা থাকে, একটা পার্সোনালিটি। এই স্বকীয়তার মধ্য দিয়ে কিন্তু তারা লেখে, তার একটা স্টাইল থাকে আলাদা। লেখনী বৈশিষ্ট্য এক একজনের সঙ্গে আর একজনের মিল পাওয়া যায় না। একজনের পড়লে বোঝা যায় যেটা ওনার, আরেকজনের লিখলে অনুসরণ, এটা কিন্তু লেখকরা যারা জাত লেখক তারা কিন্তু এটা করেন না, তার নিজস্ব স্টাইলে লেখেন। অবশ্যই কথাটা পরে আলোচনা হয়েছে, সেটা পরে আসছি। টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। আসলে বাংলাদেশে লিখে লিখে টাকা ইনকাম করা সেই পরিস্থিতি বঙ্কিমচন্দ্রের আমলেই ছিল না, এখনও কিন্তু খুবই কম, খুবই কম। যাই হোক, তা বলছে টাকার জন্য লিখবেন না। তোমার যে আমি প্রচুর টাকা পাবো, আমি অনেক ধনী হব, আমার অর্থ, আমার সচ্ছলতা ফিরে আসবে, এই টার্গেট নিয়ে লিখবেন না। কে বলছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইউরোপে অনেকে টাকার লোভে লেখে যে আমি এটা লিখলে আমি অনেক টাকা পাবো, আমার গাড়ি হবে, বাড়ি হবে, ভালো মন্দ খাবো, হ্যাঁ, তার জীবনটা একটা সচ্ছল চমৎকার একটা জায়গায় তিনি পৌঁছবেন। কিন্তু আমাদের বাংলাদেশে বঙ্কিমচন্দ্র যখন লিখেছিলেন তখনও ছিল না, এখনও তেমন নেই। এটা ধরেই নিতে হবে, এটাই বাস্তব। আচ্ছা, এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। যখন তুমি মনে করবা যে আমি টাকা পাবো, তখন কি লোকরঞ্জন মানে কি, একটা মানুষ, পাঠকের মনকে রাঙিয়ে দেয়া, তাকে আনন্দ দেয়া, এই বিষয়টা, টার্গেটটা বেশি এসে যায়। তাহলে মূল লেখার যে বৈশিষ্ট্য, যে সততা, মানুষের কল্যাণে লেখা, যার ভিতরে মেধা থাকবে, মনন থাকবে, উৎকৃষ্ট ভাবনা থাকবে, এগুলো সেটা বিচ্যুত হয়ে যায়। তখন টার্গেটটা থাকে কি, যে মানুষের মনোরঞ্জন করতে হবে, লোকরঞ্জন, লোক মানে জনগণ। তাহলে জনগণের মনটাকে রাঙিয়ে দিতে হবে, আনন্দ দিতে হবে। এই টার্গেট নিয়ে যারা লেখে, তখন লেখার গুণগত মান আর সেরকম থাকে না। এটা কে বলেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা হচ্ছে 2 নম্বর যে বৈশিষ্ট্য তিনি ব্যাখ্যা করেছেন। আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত, অনিষ্টকর হইয়া ওঠে। তাহলে মানুষের মন ভোলাতে হবে, আনন্দ দিতে হবে। এতে কি হয়? এর লেখাটা বিকৃত হয়ে যায়, রুচি অনেক সময় থাকে না। সুতরাং টাকার লোভে লেখা যাবে না। মানুষের তখন মনোরঞ্জনের বিষয়টা প্রাধান্য দিতে হবে। তাহলে সাহিত্য যে সৌন্দর্যের কথা বলে, চেতনার কথা বলে, চিরন্তন সত্য যাকে বলে ইউনিভার্সাল ট্রুথ, এটাকে শিল্প সুষমা মণ্ডিত করে পাঠকের সামনে তুলে ধরে, এই জায়গাটা লাঘব ঘটবে। আর তাছাড়া কি, টাকার দিকে যখন লোভ থাকে, তখন কিন্তু মানুষের মনোরঞ্জন করতে হবে, আনন্দ দিতে হবে, এই জায়গাটা বেশি করে প্রভাবিত করে। তখন তার লেখায় বিকৃত রুচি আসে, তার ভিতরে সৌষ্ঠব, সৌন্দর্য, এগুলো অনুপস্থিত থাকে। এটা বলছেন কে? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি মনে এমন, 3 নম্বর হচ্ছে, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্যজাতের কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। এ কথাটা আমি আগেই বলেছি, যে মানুষের যদি উপকারে আসে, দেশের উপকারে আসে, কল্যাণ হয়, তাহলে লিখুন। সেই লেখার ভিতরে মানুষ অনেক কিছু পায়,
দেশপ্রেম পায়, অনুপ্রাণিত হয়, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, দেশের মানুষ, তাদের ভালোবাসা, তাদের জীবনচরিত সব কিছু লেখনীর মধ্য দিয়ে উঠে আসে। সুতরাং মানুষের কল্যাণ হবে, মঙ্গল সাধন হবে, সৌন্দর্য সৃষ্টি করতে পারে, এরকম লেখার প্রতি বঙ্কিমচন্দ্র নবীন লেখকদের উৎসাহিত করেছেন। সময় প্রায় শেষের দিকে লিটন। হ্যাঁ, যাই হোক, আমি মোটামুটি এই তিনটে দিয়ে শেষ করব। তোমরা জানো আমাদের সময় বাঁধা, তাহলে আজকে মোটামুটি বঙ্কিমচন্দ্র, তার লেখক পরিচিতি, তার জন্ম মৃত্যু, এসব কিছু মোটামুটি আলোচনা করলাম। আগামী ক্লাসগুলোতে বাকি যেগুলো আছে তোমাদের পড়াবো। আর তোমরা জানো করোনাকাল চলছে, তোমরা আমাদের কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা। সচেতন থাকো, ভালো থাকো, অন্তত করোনার হাত থেকে মুক্ত থাকো, এই প্রত্যাশা রেখে সবার প্রতি আবারও অভিনন্দন। শেষ করছি আজকের অনলাইন ক্লাস। ধন্যবাদ সবাইকে।